যদি বলা হয় চারটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে বললো, স্থানাঙ্ক দিয়ে তোমাদের কয়েকটা জিনিস বের করতে বলতে পারে, ঠিক আছে। এখন তোমাদের যে কাজটা সেটা হলো, যদি তোমাকে কি কি বলতে পারে, এক নাম্বার, এটা খ নাম্বারে একটু বর্ণনা দিতেছি। এক নাম্বার হলো সামান্তরিক, সামান্তরিক, দুই হলো আয়ত, তিন হলো রম্বস, চার হলো বর্গ, পাঁচ হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখো, তোমাদের চারটা বিন্দু দিয়ে বলতে পারে যে দেখাও যে এটা কি, সামান্তরিক হইতে পারে, আয়ত হইতে পারে, রম্বস হইতে পারে, বর্গ হইতে পারে, ট্রাপিজিয়াম হইতে পারে। কারণ কোনটার ক্ষেত্রে কিভাবে প্রমাণ করতে হবে সেটা আমি একটু তোমাদের ডিটেইলস বলে দিই, কারণ এই ধরনের একটা প্রশ্ন যারা ক্লাস করবে না প্র্যাকটিক্যালি তাদের নাম্বার কমিয়ে দেওয়া হোক। আচ্ছা ওইটা দেখা যাক, ওটা ক্লাস না করলে তো ওরা নিজেরাই লস হবে, আমরা তো আর কিছু করতে পারবো না, আমরা তো জোর করে নিতে পারবো না। দেখো, যদি সামান্তরিক প্রমাণ করতে বলা হয়, অথবা তুমি তো জেনারেল ভাবেই করে যাবা, তোমার কাজ হলো কি হবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। বিন্দুগুলো যখন বসাবে, তুমি যখন এই অঙ্কগুলা করার সময় প্রথম কাজ হলো বিন্দুগুলা বসাবা। এখন তুমি বিন্দুগুলা বসালা, মনে করো যে বিন্দুগুলো এরকম আসলো, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা ট্রাপিজিয়াম চলে আসলো। দেখো এখানে একটা ট্রাপিজিয়াম চলে আসলো, বিন্দুগুলা বসানোর পরে কিন্তু তোমার চিত্রটা সম্পর্কে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। কিন্তু তোমাকে তো প্রমাণ করতে হবে আসলে কি সেটা। যদি ট্রাপিজিয়াম হয় তাহলে অবশ্যই আমাদের কি এক জোড়া বিপরীত বাহু কি হবে, সমান্তরাল হবে। তার মানে তোমার কি করতে হবে, এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহুর কি আঁকতে হবে, ঢাল নির্ণয় করতে হবে। দেখো এই বাহুটার ঢাল এবং এই বাহুটার ঢাল নির্ণয় করব, ঢাল নির্ণয় করে দেখবো যদি ঢাল যদি সমান হয় তাহলে তো আমরা বলতে পারি কি সমান্তরাল না। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা কি করব, সমান্তরাল প্রমাণ করব, সমান্তরাল এটা প্রমাণ করব। আর এটা প্রমাণের জন্য আমাদের ঢালের সাহায্য নিতে হবে। গেল, এটা হলো ট্রাপিজিয়াম। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাকে জেনারেল কথাগুলো বলতেছি, যে তোমাকে কি প্রমাণ করতে বলছে সেটা অনুসারে তুমি কাজটা করবে। যে ট্রাপিজিয়াম হইতে পারে, সেখানে সমান্তরাল প্রমাণ করতে হবে, যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া তোমার সমান্তরাল হবে না, সেটাও তুমি দেখে দিতে পারবে। কারণ তুমি এই বিন্দু দেওয়া থাকবে, ঢাল নির্ণয় করতে পারবে, অথবা সরলরেখার সমীকরণ থেকেও ঢাল নির্ণয় করতে পারবে। গেল, এখন সামান্তরিক হবে কিনা এটার জন্য তোমাকে কি করতে হবে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে হবে বিপরীত বাহু সমান হবে এবং কর্ণ কি অসমান। দেখো এটা বিপরীত বাহু সমান এবং কর্ণ অসমান, এটা দিয়ে তুমি কি করে ফেলতে পারবে, যে সামান্তরিক প্রমাণ করতে পারবে। কারণ সামান্তরিকের কি কর্ণ দুইটা সমান হয় না, কিন্তু বিপরীত বাহুগুলা কি হয়, সমান হয়। এই অংশটুকু করলেই তুমি বুঝতে পারবে সামান্তরিক কি না। তারপর আয়তের ক্ষেত্রে আমরা কি বলবো, যে বিপরীত বাহু সমান হবে এবং কর্ণটা কি অসমানটা কি হয়ে যাবে, অসমানটা উঠে যায়, সমান হয়ে যাবে। যদি বিপরীত বাহু সমান হয় এবং কর্ণ সমান হয় তাহলে আমরা আয়ত বলবো। কারণ আয়ত ক্ষেত্রে আমরা এটা জানি, বিপরীত বাহু সমান হবে এবং আয়ত সমান হবে। কথাগুলো ভালো করে বোঝার ট্রাই করো। যে কি প্রশ্ন করে ফেলছে না বোঝানোর আগে, মিনহাজ দুটি বাহুর ঢালের গুণফল -1 হলে তারা পরস্পরকে 90 ডিগ্রি ছেদ, হ্যাঁ অবশ্যই 90 ডিগ্রি ছেদ করে। m1 ইনটু m2, মানে ঢাল দুটা গুণফল যদি -1 হয় তাহলে কি হবে, লম্ব হবে। আর যদি ঢাল দুটা সমান হয়, m1 = m2 হয়, তাহলে সমান্তরাল। এটা হলো সমান্তরালের শর্ত, আর এটা হলো লম্বের শর্ত, এটাও আছে। যাই হোক, এখন যে কাজটা করতে হবে সেটা হলো, যদি আয়ত হয় তাহলে কি হবে, কর্ণ সমান হবে। এবং এই দুইটাকে তুমি আরো একটা ভাবে প্রমাণ করতে পারো, বিপরীত বাহুর দৈর্ঘ্য বের করলে এবং কর্ণ ছাড়াও বের করা যায়। কিভাবে বের করতে পারো সেটা হলো, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য নিতে হবে, এবং অর্থাৎ আমাদের যে পিথাগোরাস সেটা ব্যবহার করব, যে একটা কর্ণ নিতে হবে, একটা কর্ণের দৈর্ঘ্য আর বাকি দুইটা দৈর্ঘ্য, এটাকে স্কয়ার করব, এটাকে স্কয়ার করব, যোগ করব। যদি যোগফল সমান হয় তাহলে আয়ত, আর যদি সমান না হয় তাহলে কি সামান্তরিক হয়ে যাবে। এটাও একটা পদ্ধতি, এইভাবেও করতে পারো, মানে কর্ণ একটা ব্যবহার করে করতে পারো, আবার দুইটা কর্ণ দিয়েও করতে পারো। তোমরা যেভাবে করো সমস্যা নাই, একভাবে করলেই হলো। এটা হলো আয়ত। এখন রম্বস যদি আসে, রম্বসের ক্ষেত্রে কি করবো আমরা, চারটা বাহু সমান হবে, এখানে বিপরীত বাহু না বলে চারটি বাহু সমান এবং কর্ণ কি হবে, কর্ণ সমান নয়, কর্ণ অসমান।
অসমান। এটা হলো রম্বসের ক্ষেত্রে। আর বর্গের ক্ষেত্রে কি হবে, চারটি বাহু সমান হবে এবং কর্ণ দুটাও সমান হবে, তাহলে বর্গ। এটাও ঠিক একইভাবে ওই নিয়মে করতে পারবে, তুমি একটা কর্ণের বাহুকে স্কয়ার করবে, আবার বাকি দুইটা বাহুকে স্কয়ার করে যোগ করে দেখবে সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে বর্গ, না হলে রম্বস। এই যে পাঁচটা জিনিস বুঝতে পারছো কিনা দেখো আমার কথাগুলো, যদি এখানে কারো কোনো কনফিউশন থাকে সেটা আমাকে জানাও। হ্যাঁ, যদি এখানে কারো কোনো প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। আমি যে পাঁচটা কথা বলছি, যেখানে পাঁচটা জিনিস, এই পাঁচটার ক্ষেত্রে এর বাইরে আসে না, এই পাঁচটাই, এর বেশি আসার কথা না। এরপর আসতে পারে সমবাহু, সমদ্বিবাহু, ওইগুলো তো তোমরা জানোই, বাহু দিয়ে তো আর কোনো কিছু করার কিছু নেই। বা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু, সমদ্বিকোণ ত্রিভুজ, এরকম আসতে পারে। ওই শর্তগুলো তো সহজেই পারবে। দেখো মনে করে এরকম বলছে যে দেখাও যে এটা একটি সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটা যদি আসে তাহলে শর্তটা কি লিখবো বলো তো দেখি। যদি প্রমাণ করো যে এটা যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এরকম যদি আসে তাহলে আমরা কি করতে পারি, হ্যাঁ নোবেল ঠিকই বলছো তুমি। নোবেল যদি এমন M2 হয় তাহলে তো কখনোই ছেদ করবে না, কারণ কি দুইটা সমান্তরাল রেখায় কখনো কাউকে ছেদ করে না। সমান্তরাল না হলে তো অবশ্যই ছেদ করতো, এখানে সমান্তরাল হলেই ছেদ করে না। হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তুমি ঢাল নির্ণয় করবে, ঢাল নির্ণয় করে দেখবে ঢাল যদি সমান হয় তাহলে সেটা হবে ট্রাপিজিয়াম, মানে সমান্তরাল একজোড়া বা বিপরীত বাহু। তুমি একটা নির্দিষ্ট অঙ্কের মধ্যে গেলেই বুঝতে পারবে আর কি, অঙ্কটা যখন সমাধান করবে তখনই বুঝতে পারবে। যে ঢাল নির্ণয়ের সূত্র তো জানোই, তোমার যদি বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল নির্ণয়ের সূত্র তো তুমি জানোই যে y2 - y1 উপরে হবে আর নিচে হবে x2 - x1, তাহলে তো ঢাল চলে আসবে। প্রতি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে দেখাবো। 2a² = b², 2a² = m পজিটিভ হলে সেটা m পজিটিভ দাও। তোমার প্রশ্নটাকে বুঝে নেই যে m পজিটিভ হলে দেন সূক্ষ্মকোণ বা tan 189 ডিগ্রি সমান পজিটিভ। ফিগার সহ দেখান প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা, তুমি যে প্রশ্নটা করছো এই যে জুবায়ের, তোমার প্রশ্নটা একটু ভুল আছে। সেটা হলো পজিটিভ হলে সূক্ষ্মকোণ স্থূলকোণ, এটা এটা নিয়ে তোমার এখানে এটা বলা যাবে না। দেখো এখানে তোমার তো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির মধ্যে তো তোমার সেই সূক্ষ্মকোণ স্থূলকোণ নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। কারণ হলো দেখো এটা তোমাদের জানা জিনিস, এখানে হলো 90 ডিগ্রি, এটা হলো 180, এখান পর্যন্ত 270, এখান পর্যন্ত কত, তাহলে দেখো tan এর মান তো এই ঘরের ঋণাত্মক, তাহলে tan কত, tan 179 ডিগ্রি হয় যদি, তাহলে কি হবে ঋণাত্মক। আবার যদি 189 হয় তাহলে তো এই ঘরে চলে আসে, এটা তো তৃতীয় ঘর, তার নিজের ঘরে চলে আসে, এজন্য এটা প্লাস। এখানে তো মাইনাস প্লাস দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। প্রশ্নটা বুঝতে পারছো কিনা দেখো, প্রশ্নটা বুঝতে পারছো কিনা দেখো জুবায়ের, তোমার প্রশ্নটা আমি নিলাম, সেটা হলো tan 189 ডিগ্রি পজিটিভ। কেন পজিটিভ সেটা তো দেখো, তার ঘরে সে আছে, tan এর ঘরে চলে আসে, এটা তো তোমার সূক্ষ্মকোণ স্থূলকোণের ক্ষেত্রে না। তুমি শুধু যদি ত্রিভুজ নিয়ে অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিয়ে যদি কাজ করো, এই ক্ষেত্রে সব প্লাস, এই ক্ষেত্রে তোমার সূক্ষ্মকোণের কথাটা ইফেক্টিভ এইখানে এই সমকোণে, কিন্তু এই ক্ষেত্রে না। আমরা যখন এই সম্পূর্ণ চতুর্ভাগে চলে আসবো তখন আর তোমার ওই কথার কোনো ভিত্তি নাই। তোমার কথাটার ভিত্তি হলো শুধুমাত্র এই অ্যাঙ্গেল, এই যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর আমরা তো ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেল গুলো সেটা তো আমরা জানি যে ইনফিনিটি পর্যন্ত যাবে। কথা ক্লিয়ার কিনা সেটা একটু শুনে বুঝে নিও। জুবায়ের, তোমার প্রশ্নটা মানে উত্তরটা ক্লিয়ার হয়েছে কিনা, বা তোমার প্রশ্নের আরো কিছু জানার থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবা।
কারণ এখানে তো আমরা ত্রিকোণমিতি জানি, এখানে নির্দিষ্ট কোন কোণের জন্য জ্যামিতি এবং ত্রিকোণমিতি এই দুটোর মধ্যে পার্থক্য তো একটাই। একটা হলো জ্যামিতিক কোণগুলো হলো নির্দিষ্ট এবং সীমিত আকারে থাকে, আর ত্রিকোণমিতিক কোণ এটা হলো অনির্দিষ্ট, অসীম পর্যন্ত যাবে। এটা তো আমরা ক্লাসেও আমি কয়েকবার বলছি মনে হয় তোমাদের, মনে করে দেখো। এটা হলো ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা খ নাম্বারটা বলতে গিয়ে অনেক কিছু কথা বলে ফেললাম এবং অনেক অঙ্ক শেখা হয়ে গেল এই ধরনের। এবার আমরা এখন আমরা চলে আসি 5-এর গ নাম্বার। এই ধরনের ক্ষেত্রে কি করতে হবে? যদি বলে যে প্রথম চতুর্ভাগের যে অংশটুকু তার ক্ষেত্রফল নির্ণয় করো, মানে একটা অংশ নির্দিষ্ট করে দিবে, নির্দিষ্ট করে বলবে যে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, ক্লিয়ার হলে খুবই ভেরি গুড। তাহলে এখন দেখো এবিসিডি চতুর্ভুজটির যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তখন আমার কাজ হলো প্রথমেই এই চিত্রটা আঁকা। তোমাকে প্রথমে কি আঁকতে হবে? চিত্রটা আঁকতে হবে। আমরা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম দিলাম। তাহলে এটা দেওয়ার পর আমরা বিন্দুগুলোকে এখন তোমরা গ্রাফে লিখবে অবশ্যই বিন্দুগুলো। যে এ হলো 6 12, এ হলো এখানে 6 12, মনে করো এখানে আসলাম, এটা হলো এ। তারপর বি হলো 2 3, বি হলো 2 3, তাহলে 2 অল্প একটু গেল, -3 মানে নিচে আসলো -3, এটাই মনে করলাম 2 3। তারপর সি হলো 6 3, তাহলে 6 এখানে এটা সমান আসলো, -3 এ পর্যন্ত থাকলো, এটা হলো বি, এটা হলো সি। তারপর ডি হলো 10 12, তাহলে 10 আরো বেশি চলে যাবে এবং 12 মানে এটা সমানই থাকবে 10 12। দেখো আমরা এখন অলরেডি চিত্রটা আঁকা হয়ে গেল, এটা হলো ডি। তাহলে এখান থেকে এটা রম্বসের মতোই হয়ে গেল, আমরা দেখতে পেলাম। যাই হোক, রম্বস হলো, কিন্তু আমাদের এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আমাদের কাজ হলো প্রথম চতুর্ভাগ। তাহলে এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, এই যে এই অংশটুকু, এটার ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বের করব। এখন আমরা এখানে এবং কিউ এর যে স্থানাঙ্ক সেটা তুমি বের করলে তোমার অ্যানসারটা চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? পি কিউ এর স্থানাঙ্ক বের করার জন্য তোমার যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হলো প্রথমে এ এবং বি, তোমার কাছে বিন্দুর স্থানাঙ্ক আছে কিন্তু পি কিউ তো নাই। এজন্য এ এবং বি যে বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যে রেখাটা গেল সেই এ বি রেখা, এ বি রেখাটা বের করে তারপর তুমি এখানে কি পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারো। তাহলে ফার্স্টে লিখি যে এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ, এটা তো তোমরা জানো দুই বিন্দুগামী যে সরলরেখা আছে সেই সরলরেখার সমীকরণের সূত্র কি সেটা আমরা জানি। সূত্র কি? সূত্র এখানে লিখি y y1 y1 সমান x x1 x1 এই সূত্র ব্যবহার করতে পারি। আবার অনেকে এটাকে অন্যভাবে লিখে যে y y1 x x1 y2 y1 x1 x2, 2 আগে পরে এটা ব্যাপার না, তাহলে তুমি ওই y1 টাকে আগে দিতে হবে। তাহলে এটা আমরা যেভাবে হোক আমরা একবার লিখলে হবে, অ্যানসার চলে আসবে। তাহলে আমরা y y1 বসাই। তাহলে প্রথম কাজ হলো y হলো সমীকরণের y y1। তাহলে এখানে y1 মানে কি? এ বিন্দুর যে প্রথম স্থানাঙ্ক সেটা না, দেখো আমি এ বি এর সমীকরণ নির্ণয় করতেছি। তাহলে এ বি এর যে প্রথম বিন্দুটা সেটা হলো x1, দ্বিতীয় বিন্দুটা হলো y1, এটা হলো x2 y2। তাহলে প্রথম বিন্দু কত ছিল? 6 12, তাহলে y মাইনাস, এখানে y মাইনাস y1 মানে 12, 12 মাইনাস y2 মানে কত? -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 3 সমান। এবং এখানে এবার x মাইনাস x1 সমান কত আছে? 6 মাইনাস 2। দেখো এটা বুঝতে পারছো কিনা? দেখো এখানে কিন্তু আমি আরো একটা কাজ করে ফেলবো। স্যার এই সূত্র যখন x1 ও x2 এর মান একই হয় তখন নিচে 0 আসে, আর এটা হলে আমরা কি সমীকরণ? হ্যাঁ, এটা হইতে পারে। শোনো, এটা হয়, 0 আসলে সমস্যা নেই। এখানে আমার কথাটা শোনো, এখানে কিন্তু 0 আসতে পারে, আসলে কোনো সমস্যা নেই। কারণ হলো তোমরা আর গুণ করবে, তো এই যে আর গুণ করবে যখন, মনে করো এখানে 0 আসলো, সাপোজ এখানে আমাদের 0 আসলো, 0 এর সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এই পাশে একটু থাকবে।
মানে একটা পাশ 0 হয়ে যাবে আর একটা পাশ থাকবে। মানে এটা কখন হয়, যখন শুধু একটা চলক থাকবে। মনে করো x = 5, এই যে রেখাটা এরকম হইতে পারে, y = 10, এরকম রেখা হইতে পারে। যদি অক্ষের সমান্তরাল রেখা হয় তখন তোমার ওই ঘটনাটা ঘটবে। তো 0 হইতে পারে, এখানে যদি 0 হয় তাহলে কি হবে, বা এখানেও 0 হইতে পারে। তাহলে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, তাহলে এই 0-র সাথে গুণ করলে তো এই চলকটা উঠে যাবে, মানে একটা চলক উঠে যাবে তখন। ক্লিয়ার কিনা দেখো, যদি 0 আসে তুমি 0 রেখে দিবে। সমকোণী সমদ্বিবাহু ট্রায়াঙ্গেলেরটা একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বলতেছি আমাদেরকে যে প্রশ্ন করলেন। ঠিক আছে, আমি তোমাদের উত্তরটা করতেছি, এটা আমি বলে দেই। ফয়সাল উত্তরটা অনেক উত্তরটা দিছে, তো এইজন্য ওটা দিয়ে আর করি না কিছু। যাই হোক, এটা তো বুঝতে পারছো। এখন তো আমরা এখানে সূত্র ব্যবহার করছি, কিন্তু এটাও জানি দেখো আমরা শর্টকাটে মানে সময় বাঁচানোর জন্য আরো একটা কাজ করতে পারি। এটাই কিন্তু সমীকরণ হয়ে গেল। এখন তুমি যদি এটাকে সমাধান করো তাহলে তো আরো একটা সিম্পলিফিকেশন আসবে, কিন্তু আমার সিম্পলিফিকেশনের কোনো দরকার নেই। কারণ কি, আমার কিন্তু এ বি রেখা সমীকরণের নির্ণয়ের কোনো দরকার নেই। আমার দরকার পি বিন্দু স্থানাঙ্কটা। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে দেখো, পি বিন্দুটা এক্স অক্ষকে ছেদ করছে না, এক্স অক্ষে কার মান 0, এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষে ওয়াই এর মান 0। তার মানে আমরা বলতে পারি যে এক্স অক্ষে ওয়াই সমান 0। সুতরাং তাহলে এখানে আমরা কি বসিয়ে দিতে পারবো, ওয়াই এর মান 0 বসিয়ে দাও। 0 - 12/15 = x - 6/4। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কত আসলো, বা 15x - 90 = -4×48। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি x = কত আসলো, -48 + 90 ভাগ হলো 15। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, যোগ বিয়োগ করো, করে দেখো, কাটাকাটি করো। 90 - 48 42 ভাগ 15। এটা হলো উপরে হলো 14, এখানে থাকে উপরে 42 আর নিচে হলো 15। তাহলে 14 3 নাকি, উপরে হলো 5 আর এখানে হলো 14, মানে 3 দিয়ে কাটলাম। 3 × 5 = 15, 3 × 14 = 42। তাহলে 14/5 এটা হলো পি বিন্দু স্থানাঙ্ক। মানে আমরা পি পেয়ে গেছি কত, পি সমান তাহলে কত হলো 14/5,0। দেখো বুঝতে পারছো কিনা, দেখো আমাদের অঙ্কটা বড় করার চেয়ে স্যার 0 আসলে তো y = a আসবে। হ্যাঁ এরকমই আসবে। যদি দেখো, যদি এখানে 0 আসে তাহলে y = সামথিং আসবে, আর যদি এখানে 0 আসে তাহলে x = সামথিং আসবে। আগের প্রশ্নটা আর কি, যদি 0 আসে মানে স্থানাঙ্ক যদি সমান থাকে আর কি, সেক্ষেত্রে তোমরা উদাহরণ করে দেখতে পারো, एग्जांपल করে দেখবা যে এক পাশে 0 হইতেই পারে, আর গুণ করলে সেটা x অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল রেখা পেয়ে যাবা। তাহলে আমি কিন্তু পি বিন্দু পেয়ে গেছি। একই ভাবে কিউ বিন্দুটা বের করে ফেলবো, এটা যেভাবে বের করছি। এখানে কিউ বিন্দুটা বের করতে পারবে কিনা দেখো। কি বলছে স্যার, মাহাদির কোশ্চেন এর একই রেখা হবে না। না না, একই রেখা হবে না, একই রেখা হবে না। এটা হবে হয় x অক্ষের সমান্তরাল হবে অথবা y অক্ষের সমান্তরাল। তোমাদের একটা एग्जांपल করে দেখাচ্ছি, এটা আমি শেষ করে তোমাদের ওই জিনিসটা আমি একদম ক্লিয়ার করে দেখাই যে ওই ক্ষেত্রে কি হইতে পারে, সেটা আমি দেখাই। হ্যাঁ এটা দেখো, আমি পি বিন্দু যেভাবে বের করছি একই ভাবে কিউ বিন্দু বের করবে পারবে কিনা দেখো, এটার মতো করে কিউ বিন্দুটা বের করতে পারবে কিনা। যদি কারো সমস্যা থাকে সেটা আমাকে বলবে, আমি করে দিব। আর না পারলে, যদি পারো তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ সবাই কমেন্ট করো পারবে কিনা, কারণ শুধু যে অঙ্কন মেহেদি বা ওই মিনহাজ ওরা বলবে তা না, সবাই কমেন্ট করে জানো পারবে কিনা। যদি না পারো অবশ্যই আমাকে বলবে, আমি করে দিব। কারণ আমি তো এখানে সবার জন্যই আসছি, 1 জন 2 জন বা 5 জনের জন্য না। যদি কেউ না পারো সেটা অবশ্যই আমাকে জানাবে। এটা যেভাবে করছি ঠিক একই ভাবে এই যে সিডি এর সমীকরণটা বের করব, সমীকরণ সমাধান করার কোনো দরকার নেই। কারণ হলো আমার এই সমীকরণ লাগতেছে না, আমার লাগতেছে বিন্দুটা। এজন্য ওই সমীকরণে এটা হলো, এটাও কিন্তু দেখো কি x অক্ষই, তার মানে x অক্ষে y এর মানটা কি হবে 0 হবে। আবার 0 বসাবা, বসায় সমাধান করলে তুমি x এর মান পেয়ে যাবা। তখন এখানে q এর যে স্থানাঙ্ক সেটাও পেয়ে যাবা। তার মানে তোমার pq পেয়ে গেলে, আর ad তো আছেই। তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসিয়ে মান বের করে ফেলবা। আর এখানে অবশ্যই সূত্রের মধ্যে হাফ ব্যবহার করবে। অনেকে কিন্তু হাফটা ব্যবহার করে না, ভুলে যায়। এই ধরনের আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসায়, যখন নির্ণায়ক পদ্ধতি বলে আর কি এটাকে,
যখন আমরা মানটা বের করি অনেকে হাফ লিখতে ভুলে যায়, হাফটা কিন্তু ভুললে হবে না, তাহলে অ্যান্সার মিলবে না। হ্যাঁ, তাহলে সবাই তো বলতেছে না পারবে কিনা, সবাই তো বলতে হবে যে পারবো। যারা বলে কয়েকজন, সেই কয়েকজনই শুধু দেখি, বাকিরা কোথায়? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটা তোমরা এটা নিজেরা এইচডব্লিউ করবে আর কি, করে আমাকে জমা দিবে। এখন আমি তোমাদের যে সমস্যাটা ছিল সেটা আমি একটু বলি। ধরো একটা বিন্দু এরকম দেওয়া আছে যে এ হলো 2 5, আবার বি হলো 2 7, এরকমই মনে করো দুইটা বিন্দু দেওয়া আছে। এখন আমরা এই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ বের করে দেখো, তাহলে কত হবে? y মাইনাস y1, y1 মানে কত এখানে 5, তারপর y মাইনাস y1 5 মাইনাস, আচ্ছা 0 তো হইতেছে না নাকি, 5 মাইনাস y মাইনাস y1, y1 মাইনাস y2, y2 টা কত হবে? এটাও 5 দিই, এখানে আমি চেঞ্জ করে দেই, এখানে মনে করলাম 7, ওই পাশে হয়তো ওই পাশে গিয়ে হয়তো আর কি একই কথা, সমস্যা না, আগে যেটা দিছি ওইটাই করি, সমস্যা নেই। 2, 7, তাহলে 5 মাইনাস 7, তাহলে y মাইনাস 5, 5 মাইনাস 7 সমান হলো x মাইনাস 2, 2 মাইনাস 2, এরকম আসলো। এখন দেখো তাহলে এখানে থাকতেছে y মাইনাস 5 বাই কত? মাইনাস 2, আর এখানে থাকতেছে কত? x মাইনাস 2 বাই এখানে কত? 0। তাহলে এখন আর গুণ করি, তাহলে কত? মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 2। দেখো একটা সমীকরণ চলে আসলো যেটা হলো y অক্ষের সমান্তরাল। একইভাবে আমরা যদি দ্বিতীয় বিন্দুটা সমান রাখি, সমান রাখলে এই পাশে 0 হয়ে যাবে, তখন তোমার y থাকবে, x টা চলে যাবে। বুঝতে পারছো কিনা দেখো, মেহাদি তারপরে অঙ্কন যারা যারা আসো সবাই কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা যে এই ধরনের ক্ষেত্রে কি করতে হয় বা কি হয়। এই ক্ষেত্রে x ইকুয়াল টু 2 পেলাম। হ্যাঁ, x ইকুয়াল টু 2 বুঝতে পারছো? স্যার ক্যালকুলেটর এ ম্যাট্রিক্স ইউজ করে কিভাবে করা যায়? ওটা তো করা যায়, ওটা ক্যালকুলেটরের ব্যবহার তো শিখাইতে হবে। তাহলে ক্যালকুলেটর ম্যাট্রিক্স এর অপশন আছে, তোমার কি ক্যালকুলেটর কোন মডেল সেটার উপরে ডিপেন্ড করে আর কি, কোন মডেল তুমি ইউজ করতেছো সেটার উপরে ডিপেন্ড করে ম্যাট্রিক্স এর মধ্যে যেতে হবে। স্যার এক পক্ষে x - 2/0 লিখে কি আবার নাম্বার কেটে দেওয়া হবে নাকি? না না, কেটে দিতে পারবে না, কেটে দিতে পারবে না, কেটে দিতে পারবে না। ইএস যদি হয়, অঙ্কনের যদি ইএস ক্যালকুলেটর হয় তো সহজেই সরাসরি তো ম্যাট্রিক্স নির্ণায়ক এগুলো ওঠানো যায়, সরাসরি হিসাব করা যায়। ইএস সাদা তার ওই একই ভাবে তুমি ম্যাট্রিক্স উঠাবে না, ম্যাট্রিক্স যেটা ওই ক্যালকুলেটরে তুমি fx99es এ যে যাওয়ার কথা না, সবগুলাতেই যায়, এখানে শুধু fs আর es না, সবগুলাতেই যায়, ms es সবগুলোতেই করা যায়। ওগুলো আমি ক্যালকুলেটরের ব্যবহার শিখে তোমাদের ভিডিও, কারণ ক্যালকুলেটর সহ দেখাইলে তোমাদের হয়তো সুবিধা হইতো আর কি। স্যার তুলতে পারি তারপর পারি না। তুমি কি নির্ণায়কের মান বের করতে চাও অঙ্কন? যদি নির্ণায়কের মান বের করতে চাও তাহলে কিভাবে করতে হবে সেটা আমি বলি। মনে করো প্রথমেই যে তুমি একটা ম্যাট্রিক্স উঠাবে, উঠে ওইটাকে সেভ করবে, এটা সেভ করবে এ বি বা যে কোনো একটার মধ্যে সেভ করে রাখলে, এ বি বা সি ওই ম্যাট্রিক্সের ইনপুটের সময় আর কি তুমি সেভ করে রাখলে। রাখার পর ওখানে আবার ডিটারমিনেন্ট আসে, ডিটারমিনেন্টের মধ্যে টিপ দিয়ে তারপর এ দিবা, তাহলে মান চলে আসবে আর কি। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই দুইটা তোমাদের ইন্টারমিডিয়েটের প্রথম চ্যাপ্টার, ইন্টারের যে প্রথম চ্যাপ্টার সেটাই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তোমরা নির্ণায়ক কিন্তু অলরেডি করে আসছো, করে আসছো বলতে করতেছো আর কি, একটু আগে যেগুলো দেখাইলাম না ওই প্রশ্নের যে সমাধানটা, ওটা নির্ণায়ক পদ্ধতি বলে, যে এখানে যে আমরা এভাবে লিখি না যে 1/2 x1 y1
x2y2 এভাবে যে আমরা সমাধান করি না, এটা কিন্তু মূলত নির্ণায়ক পদ্ধতি থেকে এটা আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরের প্রশ্নে যাই, কারণ আমরা কথা বেশি বলা হইতেছে। প্রশ্নে যাই এবার 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা তোমরা নিজেরাই পারবে, 6 নাম্বারটা আমি আর করে দিতে হবে না, কারণ হলো তারপর আমি একটু বলে দেই শুধু। এখানে PQR ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন কোণ x দেওয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। অপর দুই বাহুর অন্তর দেওয়া থাকলে কিভাবে আঁকতে হয়, সমষ্টি দেওয়া থাকলে কিভাবে আঁকতে হয়, বা তিন বাহুর সমষ্টি দেওয়া থাকলে কি আঁকতে হয়, এগুলো সব তোমাদের জানার কথা, কারণ এগুলো বইয়ের সম্পাদ্য। এবং PQ এর মধ্যবিন্দু যথাক্রমে M এবং PQ এবং PR এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N যদি হয়, তাহলে প্রমাণ করতে বলছি কি যে সরলরেখা এত এর সমান্তরাল। তার মানে ভেক্টরের যে একটা প্রশ্ন গ নাম্বারটা এটা করে দিয়েছি, এটা আর করে দিব না। এবং ত্রিভুজের অঙ্কনটা সেটাও তোমরা পারবে, জাস্ট আমি একটু শর্টকাটে বলে দেই। গ নাম্বারটা আগে করি তারপর খ নাম্বার করি। যে বলা আছে 100 বর্গ সেন্টিমিটার পৃষ্ঠতল বিশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করো। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার, এটা সমান দেওয়া আছে 100 পাই। তাহলে আর স্কয়ার সমান কত, 100 পাই ভাগ হলো 4 পাই। তাহলে 4 4 কাটা 25 থাকে মনে হয় নাকি, হ্যাঁ। তাহলে আর সমান 5। এই যে 5 যদি পেয়ে গেছি তাহলে তো 4/3 পাই আর কিউব, এটা অ্যানসার তোমাদের হয়ে যাবে। এটা তোমরা পারবে, এটা তেমন বলার কিছু নাই। তো এখানে আরো একটা প্রশ্ন, হ্যাঁ প্র্যাকটিক্যালি। তাহলে আমি তোমাকে, তুমি কি নির্ণয় করতে চাও সেটা বলো অঙ্কন, আমি তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, কিন্তু তুমি কি নির্ণয় করতে চাও যে সেটা আমাকে জানাবা। আমি সেই অনুসারে তোমাকে ওই আমি ইউটিউবের চ্যানেল আছে না, আমি ওখানে ভিডিও বানিয়ে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো না তোমাকে, তাহলে তোমার সবচেয়ে সুবিধা হবে আর কি। আর এখন আমার কাছে যে ক্যালকুলেটর সেটা ইএস না, আমারটা হলো এমএস। এটা দিয়েও করা যায়, দুইটাই করা যায়, আমি তোমাকে ওইটাই করে দেখাবো না, কারণ এখন ক্লাস টাইমে তো ওইটা না করাই ভালো। ম্যাট্রিক্স নির্ণয়কে সবকিছুই করা যায় ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে এখানে একটু আগে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো সমদ্বিবাহু সমকোণী কি হলে সেটা কিভাবে প্রমাণ করবা, এটা তো স্কিপ হয়ে গেছিল। দেখো এটা যখন দেওয়া থাকবে এ বি সি, তুমি এ বি বি সি এবং এ সি এই দৈর্ঘ্য বের করবা। ফাহিম ফয়সাল, তুমি প্রশ্নটা আমাকে মনে করে দিয়েছিলে, সেই জন্য তোমার উদ্দেশ্যে আমি আরেকবার বলতেছি যে এ বি বের করবে, এ বি সমান বের করবে, বি সি সমান বের করবে, তারপর এসি সমান বের করবে। বের করার পর যে কাজটা করবে দেখবে, যে কোনো এটা মনে করো 5, এটা মনে করো 5, আর এটা মনে করো আসছে অন্য একটা সংখ্যা, সেটা হলো ধরে নিলাম 5√2 এরকমই আসলো মনে করো, ধরে নিলাম সাপোজ এ বি সমান 5, এটা সমানও 5, আর এটা সমান আসলো 5√2 এরকম আসলো, দৈর্ঘ্যগুলো মনে করো এরকম আসলো। আসলে তখন তোমাকে দেখো এখানে এটা স্কয়ার, এটা স্কয়ার করলে কি আসে, এটা স্কয়ার যোগ এটা স্কয়ার মানে হলো এসি স্কয়ার সমান হলো 5√2 হোল স্কয়ার মানে হলো 25, 25 দুগুণে 50 মানে হলো 25 যোগ 25 মানে হলো 5 স্কয়ার যোগ 5 স্কয়ার মানে হলো 5 স্কয়ার মানে কি, দেখো এখানে এবি স্কয়ার প্লাস আর 5 স্কয়ার মানে বিসি স্কয়ার। তার মানে দেখো এখানে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা দিয়ে বুঝতে পারতেছি এটা সমকোণী। আবার দেখো দুইটা বাহু সমান মানে হলো সমদ্বিবাহু, তার মানে এবি সমান বিসি, এটা হলো সমদ্বিবাহু। আবার সমকোণের শর্তও ঠিক আছে, তাহলে এটা হলো আবার এই দুটো আবার সমানও হয়। এখানে ইচ্ছে করলে তুমি 2ab স্কয়ার লিখতে পারো, আর এটা না লিখলেও সমস্যা নাই, একটু দেখাইলে না। বুঝতে পারছো কিনা দেখো, হ্যাঁ দুইটা বাহু সমান হবে এবং আরেকটা দুইটাকে স্কয়ার করলে আরেকটা কি হবে, স্কয়ার সমান হবে, দুইটা যোগ করলে। হ্যাঁ ওকে, তাহলে এখন দেখো 6 এর খ নাম্বারটা দেখা। এবার 6 এর খ, এখানে বলা আছে যে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে, যার একটা বাহু দেওয়া আছে এবং বাহু সংলগ্ন কোণ দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। সেটা হলো দেখো একটা বাহু দেওয়া আছে, এটা মনে করো এ, আর একটা হলো ডি, এটা দেওয়া আছে। এইগুলো যদি দেওয়া থাকে তাহলে তোমরা জানোই কি করতে হয়।
প্রথমে একটা রশ্মি নিবা, নিয়ে যে কোণটা দেওয়া আছে সেই কোণটা আঁকবে। আঁকার পরের যে কাজটা সেটা হলো যে অন্তর দেওয়া আছে না, এটা এখানে তো এ কেটে নিব প্রথমেই, তারপর অন্তরটা কেটে নিব, কেটে নিয়ে এটা যোগ করব, যোগ করে তারপর এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এখান থেকে সেই একই কোণ উৎপন্ন করে এটা যোগ করে দিবা, তাহলে তোমার সেই ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। দেখো বুঝতে পারছেন, এটা তোমাদের জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে, সব জায়গায় আছে একই জিনিস। এটা পারার কথা। এবং গ নাম্বারটা তো অবশ্যই পারবে তোমরা। ত্রিভুজ পি কিউ আর, এখানে পি কিউ আর এবং পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু দেওয়া রাখছে, এটা হলো এম, আর এটা হলো পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু, এটা হলো এম আর এটা হলো এন। তাহলে এখানে এম এন যোগ করো, যোগ করার পর কি বলছে যে এত মধ্যবিন্দু জোড় সংযোগ রেখা এম আর, তাহলে দেখো এইটার সংযোজক রেখা, দেখো এটা এবং এটা, এই দুইটার মধ্যবিন্দু এখানে একটা এখানে একটা, তার মানে হলো এটা। ওই যে তোমাদের মাইনাসের যে সমান্তরাল সেটা, এখানে তুমি একটা ধরে নিলা, ওখানে একটা ধরে নিলা। জিওমেট্রি সোহা মানে কি সোজা, জিওমেট্রি সোজা নাকি নোবেল বলো, এটা বলতে চাইতেছি জিওমেট্রি সোজা। হ্যাঁ ঠিকই বলছো, জিওমেট্রি বুঝলে অনেক সহজ। তাহলে এটাই প্রমাণ করতে বলছে, এই নিচের অংশটুকু এটা হলো ট্রাপিজিয়াম, এবং ট্রাপিজিয়ামের সাহায্যে যে প্রমাণটা সেটাই তোমরা করবে আর কি। তাহলে এটা তোমরা এইচডব্লিউ করবে, খ নাম্বারটা গ নাম্বারটা দুইটাই। তারপর 7 নাম্বারে চলে আসি। হ্যাঁ, এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। 6 নাম্বারে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে করবে, যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে। 6 নাম্বারে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাকে অবশ্যই করবে। আমরা 7 নাম্বারে চলে আসতেছি, যে ত্রিভুজের 3 কোণের অনুপাত দেওয়া আছে এবং সেটাকে কি ক্ষুদ্রতম কোণটিকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তাহলে এটা সরাসরি বলে দেবে কিভাবে, দেখো এই যে 5x প্লাস 6x প্লাস 7x ইকুয়াল টু, আমরা জানি 3 কোণের সমষ্টি কত, পাই রেডিয়ান। এখানে 180 ডিগ্রি লিখবে না, যদি ডিগ্রিতে বের করতে পারে তাহলে এখানে 180 ডিগ্রি লিখবে, আর যদি ডিগ্রি না বলে তাহলে এখানে 180 ডিগ্রি পরিবর্তে আমরা পাই রেডিয়ান বলে দেবো। তার মানে সরাসরি রেডিয়ানে চলে আসলো। তাহলে এখান থেকে তুমি x এর মান বের করো, তাহলে কত আসলো 11 18 x ইকুয়াল টু পাই, তাহলে x ইকুয়াল টু পাই বাই 18। তাহলে এটা হলো x এর মান। তাহলে ক্ষুদ্রতম কোণটা কত হবে, সুতরাং 5x ইকুয়াল টু হবে 5 পাই বাই 18। অনুপাত দেয়া রাখছে 5 6 এবং 7, 5 6 7 যোগ করলে কত হয়, 5 6 11, 11 আর 7 18। ঠিকই আছে। তাহলে তোমরা এভাবে করতে পারো, এখানে সরাসরি ডিগ্রি করে রেডিয়ান করার দরকার নেই, সরাসরি আমরা করে ফেলতে পারি। হোমওয়ার্ক তো অবশ্যই কমেন্ট করে দিবা, আমরা যে ক্লাসটা নেই না এই ক্লাসের মধ্যে কমেন্ট করে দিবা। ক্লাসের যে কমেন্ট, তুমি এখন কমেন্ট করছো না, এরকম ভাবেই এই ছবিটাও কমেন্ট করে দেওয়া যায়, ওটা দেখবো অনেকেই দেয়, সেটা দেখে নিও। হ্যাঁ, এবার আমরা খ নাম্বারে চলে আসি, প্রমাণ করতে বলছে যেটা সেটা প্রমাণ করে ফেলি। সাতের খ, অথবা যদি আমাকে মেসেঞ্জারেও দাও তাহলে আমি দেখে নিতে পারবো, সমস্যা নাই। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হলো a প্লাস b মাইনাস 1 a মাইনাস b প্লাস 1, দেখো a প্লাস b মাইনাস 1 a মাইনাস b প্লাস 1, এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। তাহলে এখানে a b এর মানগুলো আমাদের বসাইতে হবে। a হলো tan থিটা প্লাস b হলো sec থিটা মাইনাস 1, আর এখানে হলো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এটা খুবই সহজে করে ফেলতে পারবে। তুমি জাস্ট এখানে 1 এর পরিবর্তে এই একটা 1 এর পরিবর্তে সূত্র লিখবে, সেটা এই sec এবং tan এর রিলেটেড যে সূত্রটা সেটা। তাহলে এখানে আমরা একটু সাজায় লিখি, sec থিটা প্লাস tan থিটা মাইনাস, এটা 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড, এখানে হলো
tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 যা আছে তাই থাকলো। এখন এখানে একটা সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেটা আমরা লিখে ফেলবো। প্লাস tan থিটা থাকলো মাইনাস এটা হলো sec থিটা প্লাস tan থিটা, আবার হবে sec থিটা মাইনাস tan থিটা ডিভাইডেড নিচে যা আছে তাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। দেখো তাহলে এখন এখানে যে এখানে একই জিনিস কমন নিতে পারি, তাহলে sec থিটা প্লাস tan থিটা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 1 মাইনাস এটা থাকবে sec থিটা মাইনাস আমাদের প্লাস tan থিটা। দেখো এটা আমরা কমন নিয়েছি, আর নিচে যা আছে তাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন দেখো এটাকে যদি সাজিয়ে লিখো এটা এটা একই জিনিস হয়ে যায়, এটা এটা সেম, তাহলে এটা এটা কাটা গেল, থাকলো শুধু sec থিটা প্লাস tan থিটা। এরকম একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে, এই অংশটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাকিটুকু তোমাকে বেশি লিখছে সেটা তোমাকে নিজে বানায় নিতে হবে আর কি। সি এর মান প্রমাণ করতে বলছে, তাহলে সি এর সাথে কজ আছে এবং সাইন আছে, তাহলে এগুলোকে আমরা কি করব ভেঙে সাইন কজে নিয়ে আসবো। তাহলে লিখো এতটুকু, আমি উপরে মুছি। সমান 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা। লসাগু করে ফেলো, cos থিটা হয়ে যাবে, আর এখানে 1 প্লাস sin থিটা থাকলো। হ্যাঁ এই পর্যন্ত উঠাও, এই পর্যন্ত লেখা শেষ করো। ও পাই লিখলে আর সি দিতে হয় না, পাই লিখলে আর সি দিতে হয় না। পাই যদি লিখা হয়, পাই যদি লিখা হয় এটাই রেডিয়ান পদ্ধতি, এখানে আর সি না দিলে সমস্যা নাই। পাইয়ের ক্ষেত্রে সি না দেওয়া মানে দিতে হয় না, পাই মানেই পাই রেডিয়ান। আর দিয়ে নিও তাও সমস্যা নেই, দিয়ে নিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ দেখো এটা বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমি মুছবো, এই পর্যন্ত লেখা হলে আমি মুছবো। এতটুকু লেখা শেষ করো। হ্যাঁ ওকে লেখা শেষ করো এতটুকু, আমি উপরে টুকু মুছি আবার। হ্যাঁ তাহলে এখন দেখো এখানে যে কাজটা করতে হবে, তোমার প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কিন্তু এখানে দেখো আমাদের cos আসছে নিচে, আর প্রমাণে হলো cos উপরে, কিন্তু আর 1 মাইনাস সাইন আছে আর 1 প্লাস সাইন আছে, তার মানে 1 মাইনাস সাইনটা আমাদেরকে নিচে আনতে হবে না। তাহলে এখানে আমি 1 মাইনাস সাইন যেহেতু নিচে আছে, আমার নিচে 1 মাইনাস সাইনটাকে নিয়ে আসি, তাহলে দেখো কিভাবে প্রমাণটা হয়ে যায়। তো 1 প্লাস সাইন থিটা এটা থাকলোই, আবার cos থিটা এটাও থাকলো। এখন আমার নিচে দরকার 1 মাইনাস সাইন থিটা, তাহলে উপরে নিচে 1 মাইনাস সাইন থিটা গুণ করে দিলাম, লব হরে 1 মাইনাস সাইন থিটা গুণ করলাম, কারণ কি আমার 1 মাইনাস সাইনটা নিচে দরকার এজন্য। হ্যাঁ এখন উপরে সূত্র হয়ে গেল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে তো এটা যা আছে তাই থাকবে cos থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখন উপরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, এটা তো আমরা সূত্র জানি, cos স্কয়ার থিটা বাই cos থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখন cos cos একটা কেটে যাবে, দেখো দুইটা cos আছে উপরে, তাহলে একটা একটা কেটে দেই, তাহলে উপরে হলো cos থিটা আর নিচে হলো 1 মাইনাস সাইন থিটা, মানে হলো সি। প্রমাণ হয়ে গেল। এটাই হলো খ নাম্বার। এবার গ নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই টাইপের অঙ্কগুলো আসে বেশি। এই টাইপের অঙ্কগুলো তোমাদের শুদ্ধি পরীক্ষার সম্মুখীন হইতে হয়, কারণ যখনই তুমি একটা সমীকরণকে বর্গ করে সমাধান করবে তখন সেখানে শুদ্ধি পরীক্ষার সাহায্য নিতে হবে, তা নাহলে দেখা যাবে তোমাদের উত্তরে অনেকেই এই ভুলটাই করে যে 1 নম্বর কেটে যেতে পারে আর কি। ক্ষেত্রে আমাদের গ নাম্বার প্রশ্নটা এরকম, যেহেতু রুট দিয়ে রাখছে তার মানে আমাদের স্কয়ার করতে হবে, বোঝা যাচ্ছে, তার মানে স্কয়ার করতে গেলেই আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। হ্যাঁ লেখা শেষ করো। হ্যাঁ লেখা শেষ করো।
নাম্বারটা হলো c সমান √3। তাহলে c এর মানটা বসাই। c এর মান হলো উপরে cos থিটা, নিচে 1 মাইনাস sin থিটা সমান √3। তাহলে যেহেতু রুট আছে আমাদের কি করতে হবে, স্কয়ার করতেই হবে, তা না হলে তো আমরা সমাধান করতে পারবো না। তাহলে প্রথম কাজ স্কয়ার করে দেই। cos স্কয়ার থিটা নিচে হলো 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার সমান 3। আমরা বর্গ করলাম, বর্গ করে বা তাহলে এখানে cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর নিচে 1 মাইনাস sin থিটা দুইবার লিখতে পারি আমি, এটা 1 মাইনাস sin থিটা, যেহেতু স্কয়ার আছে দুইবার লিখলাম 3। তাহলে উপরে a মাইনাস b a প্লাস b এর সূত্র লিখব, বা 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ডিভাইডেড হলো 1 মাইনাস sin থিটা দুইবার 1 মাইনাস sin থিটা। স্কয়ার লিখলে হয়, এটা কেটে দিলাম। তাহলে এটা হলো উপরে 3, নিচে মনে মনে 1 হিসেবে চিন্তা করো, কারণ আমরা এখন যোজন বিয়োজন করব। 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা সমান 3/1। এখন আমরা যোজন বিয়োজন করলেই এখান থেকে sin এর মানটা চলে আসবে, তখন আমরা বাকিটুকু সমাধান করে ফেলবো। 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা, আর নিচে হলো 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা। তাহলে এখানে উপরে sin কাটা গেল, নিচে 1 কাটা গেল, থাকলো। আর এই পাশে হলো কত, 3 প্লাস 1 3 মাইনাস 1, যোজন বিয়োজন করলাম। তো উপরে 4, নিচে 2, বা এখানে কাটাকাটি করলে থাকলো কত, উপরে 2 নিচে হলো 2 sin থিটা সমান উপরে 4 নিচে 2। এটা কাটাকাটি করলে হয় শুধু 2। তাহলে এখানে আবার 2 কাটা গেলে থাকলো কি, উপরে 1 নিচে sin থিটা সমান এখানে হলো 2। তাহলে 1/sin থিটা সমান 2। তাহলে sin থিটা সমান কত, হাফ হয়ে গেল। সুতরাং sin থিটা সমান হাফ। তাহলে হাফ আমরা জানি sin থিটা প্লাস দুইটা ঘরে, প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে। প্রথম ঘরের মানও নিতে হবে, দ্বিতীয় ঘরের মানও নিতে হবে। তো দেখো যে এখন sin থিটা সমান হাফ সমান sin কত ডিগ্রি মান, হাফ, π/6 মানে 30 ডিগ্রি, এটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। সুতরাং থিটা সমান π/6। আবার sin থিটা সমান হাফ সমান sin π/6 সমান হলো sin π মাইনাস π/6। এটাও লেখা যায়, কারণ আমরা দ্বিতীয় ঘরে গেলাম। এখন প্রথমটা প্রথম ঘরেই ছিল, এখন আমরা দ্বিতীয় ঘরে গেলাম। সুতরাং থিটা সমান কত আসলে, এখানে লসাগু করলে 5π/6। এখন শুদ্ধি পরীক্ষা করবা, যে এই মানটা গ্রহণযোগ্য হবে না, মান বসায় দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসবে না, এটার জন্য সমান আসবে না, আবার এটার জন্য সমান আসবে। তাহলে এটাই হলো সমাধান। বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ, লেখা শেষ করো। হ্যাঁ, এবং এটার জন্য শুদ্ধি পরীক্ষা করে দেখবে এটা আসবে না, এটার জন্য আসবে। আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে, কারণ কি আমরা স্কয়ার করে সমাধান করছি। বুঝতে পারছো কিনা দেখো। এবং তোমাদের এইচডব্লিউ 8 নাম্বারটা এইচডব্লিউ দিব, যদি কারো সমস্যা থাকে সেটা আমি আলোচনা করব, না হলে পরের বোর্ডে চলে যাব আর কি। নেক্সট ক্লাস রাজশাহী বোর্ড 2019 চলে যাব। হ্যাঁ, বুঝছো আশা করি। এবং স্কয়ার করে সমাধান করার জন্য শুদ্ধি পরীক্ষাটা কিন্তু করতে হবে। তাহলে তোমাদের আজকে এইচডব্লিউ হলো 5 গ নাম্বার, তারপর 6 এবং 8, এই তিনটা এইচডব্লিউ। 8 নাম্বারটা যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে অবশ্যই
এটা নেক্সট ক্লাসে মনে করবা যদি সমস্যা থাকে, আর যদি সমস্যা না থাকে তাহলে তার এটা নিয়ে আলোচনা করবো না, পরের বোর্ডে চলে যাব। এটা এইচডব্লিউ থাকবে এবং এটা ফাহিম ফয়সাল, তুমি এখন একটু থাকো, বাকিরা ক্লাস থেকে যেতে পারে, থাকতেও পারে, সমস্যা নেই, কিন্তু এখন তোমার সমস্যাগুলো আলোচনা করবো আর কি। তুমি যে সমস্যাগুলো বলেছো